নমস্কার, আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকের আলোচনায় চলে এসেছি আমি মিতা, এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি গৌতমী রায় ম্যাডাম। তো ওনার সাথে কথা বলবো, আলোচনা করব। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ওনার সাথে আলোচনা করব। উনি একজন সমাজসেবী। তো সমাজসেবা মানেই তিনি শুধু নিজের জন্য নয়, সমাজের প্রতিটি মানুষের জন্য ভাবেন এবং কাজ করেন। একজন লেখিকা হিসাবে তিনি কলমের মাধ্যমে সমাজের নানা সমস্যাকে তুলে ধরেন এবং মানুষের চেতনা জাগিয়ে তোলেন। সমাজসেবা, সাহিত্য, এই দুটি ক্ষেত্রেই উনার অবদান সমানভাবে প্রশংসনীয়। ওনার লেখা সমাজের প্রতিচ্ছবি, যেখানে সাধারণ মানুষের আশা, কষ্ট আর সংগ্রাম ধরা পড়ে। তো এর সাথে আমরা ওনার সাথে আলোচনা করব, যেহেতু সামনেই পূজা আসছে, তো পূজা বিষয়ে কিছু কথা ওনার সাথে আলোচনা করব। ত্রিপুরার পূজা সম্বন্ধে জেনে নেব ওনার কাছ থেকে। চলুন আজকে পরিচয় করে নিই। নমস্কার ম্যাডাম। নমস্কার। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। স্বাগত, তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। তো আমরা জেনে নেব প্রথমেই ম্যাডামের কাছ থেকে যে ত্রিপুরার প্রাচীন আমলে যে পূজা হতো, দুর্গা পূজা, সেই দুর্গা পূজা ঘটনাটা একটু আপনার কাছে শুনে নেবো। আপনি তো নিশ্চয়ই কিছুটা জানেন, একটু জেনে নেবো। ঠিক আছে, হ্যাঁ বলবো, মানে যতটুকু মনে থাকে সেরকম আর কি, যতটুকু পড়েছি জেনেছি। আর আসন্ন দুর্গা পূজা, সকলেই ভালো থাকুন, পূজা যাতে আমরা আনন্দ করতে পারি, আবার যাতে নতুন পোশাক পরিচ্ছদ পরে বেরোতে পারে। আচ্ছা, যে কথা আলোচনা আপনি করছিলেন সেই প্রাচীন ত্রিপুরার দুর্গাপূজা সম্পর্কে। তো প্রাচীন ত্রিপুরা দুর্গাপূজা কিভাবে হয়েছে, তখন কিভাবে দুর্গাপূজার প্রচলন হয়েছে, ইতিহাসবিদেরা কিভাবে সেটা পেয়েছেন, সেটা বঙ্গদেশের বাইরে যে ত্রিপুরা রাজ্য, সেখানে দুর্গাপূজার কোনো বার্তা তখন পৌঁছায়নি। তবে যে ঊনকোটি এবং ছবিমুড়া এসব জায়গাতে যে পাহাড়ের গায়ে যে দুর্গার যে মূর্তি, সিংহ বাহিনী নিয়ে যে মূর্তি, তার থেকে বোঝা যায় যে তখন প্রাচীন যুগে দুর্গাপূজার প্রচলন ছিল। এবং সে রাজন্য আমলে তখন আপনার রাজারা ছিলেন শৈব ধর্ম থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন। শৈব ধর্ম এই জন্যে যে মহারাজা ত্রিলোচন, তার বাবা রাজা ত্রিপুর প্রজা পীড়ক ছিলেন এবং অত্যাচারী ছিলেন। তো কথিত আছে যে শিবের বরে শিব তখন সেই অত্যাচারী রাজা ত্রিপুরকে ত্রিশূলের বাণে নিহত করেছেন, এবং ওনার রানী হীরাবতী, সকলেই তখন সেই ত্রিপুরার কি অবস্থা, রাজা ত্রিপুর নিহত হয়েছেন এবং পরবর্তী রাজা কি হবেন, সবাই তখন শিবের কাছে প্রার্থনা করছিল যে হে মহাদেব, আমাদের পরবর্তী রাজা যেন হয়। তখন শিবের বরে মহারানী হীরাবতী গর্ভবতী হন এবং মহারাজা ত্রিলোচনের জন্ম হয়। মহারাজা ত্রিলোচন উনি আবার বড় হয়ে, আমরা ইতিহাসে পেয়েছি, উনি আবার যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে অংশ নিয়েছিলেন। সেই তখন থেকেই, তখনকার সময়, সেটা অনেক আগের কথা। এর পরবর্তী সময়ে মহারাজা পঞ্চদশ শতাব্দীতে মহারাজা রত্নমাণিক্য ছিলেন, উনি দুর্গাপূজার প্রচলন করেন। তখন উদয়পুর ছিল রাজধানী রত্নমাণিক্যের আমলে। উদয়পুরেও নাকি দুর্গাপূজা হয়েছিল। সেটা ছিল 1464 সাল থেকে 1867 খ্রিস্টাব্দ আর কি। এরপর মহারাজা কল্যাণ মাণিক্যের আমল। কল্যাণ মাণিক্য তখন কসবা, এখন যে আমরা কসবা কালী মন্দির বলি, সেখানে কিন্তু মহারাজা যে দুর্গার প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন, সে তার পাশেই যে শিবের মূর্তি রাখা হয়েছিল, তার জন্য এটাকে কালী মূর্তি ধরা হয়েছে। সিংহ ছিল, কিন্তু সেই মূর্তির পাশে শিবের মূর্তি থাকাতে এটাকে কালী মূর্তি বলে, কসবা কালীবাড়ি বলে ধরা হয় আর কি। তখন থেকে পূজার প্রচলন হয়েছে। সেই
কসবা নামে জায়গায় দুর্গাপূজা হয়েছে। এরপর আপনার কৃষ্ণমাণিক্যের আমল এলো। কৃষ্ণমাণিক্যের আমল 1760 থেকে খ্রিস্টাব্দে উনি সিংহাসন আরোহণ করেন। উদয়পুরে থেকে পুরাতন হাবিলি, মানে পুরাতন রাজবাড়ি আছে না, পুরাতন আগরতলা, যেখানে নাকি 14 দেবতা পূজা হয়, সেখানে কৃষ্ণমাণিক্যের মহল ছিল, সেখানে দুর্গাপূজা হয়েছে। এবং কৃষ্ণমাণিক্যের পরবর্তী সময়ে আগরতলা হচ্ছে নতুন হাবিলি বলতো, আগরতলাতে সেটা স্থানান্তর করা হয়, আগরতলা রাজপ্রাসাদ, যেটা আমরা রাজবাড়ি হ্যাঁ বলতেন। তখন 1765-60 খ্রিস্টাব্দে কৃষ্ণমাণিক্য সিংহাসনে আরোহণ করেন। এবং পরবর্তী দুই রাজা ছিলেন দুর্গামাণিক্য এবং রাম গঙ্গা মাণিক্য। রাজত্বের পর পুরাতন আগরতলা থেকে নতুন হাবিলিতে রাজধানী স্থানান্তর করা হয়। এবং এই আগরতলাতে আসার পরই, মানে রাজধানী হওয়ার পরই, এই দুর্গাবাড়িতে দুর্গাপূজা হয়। আচ্ছা, দুর্গাবাড়িতে আমরা যে এখন বর্তমানে যে এখন যে দেখছি। দেখছি সেটা এই দুর্গাপূজা তখন থেকে প্রচলন হয় আর কি। তারপর আগরতলা দুর্গাবাড়িতে আসলে দুর্গাপূজা হয়ে আসছে। তখন কৃষ্ণকিশোর মাণিক্য রাজা হলেন, পরবর্তী রাজা। ওনার রানী সুদক্ষিণা। দুর্গাবাড়িতে যে দুর্গাপূজা হতো এবং দুর্গার মূর্তি যে তৈরি হয়েছিল সেটা 10 হাত এবং রণরঙ্গিনী মূর্তি এবং সিংহ বাহিনী, রণচণ্ডিনী, এরকম ধরনের একটা মূর্তির মধ্যে একটা আবহ তৈরি হয়েছিল। তো রানী সুদক্ষিণা যখন রাজার সাথে দুর্গাপূজা দেখতে যান, তখন উনি সেই দুর্গা মূর্তি দেখে উনি ফিট হয়ে গিয়েছিলেন, মূর্ছা গিয়েছিলেন। আচ্ছা, তো রানী মূর্ছা গিয়েছেন, কি অবস্থা! তখন সবাই ব্রাহ্মণ পণ্ডিতেরা এলেন এবং নানা রকম বিধি বের করে, নানা রকম নিয়ম বের করে শাস্ত্রসম্মত ভাবে বলেছেন যে রানীর জন্য অন্তত মা দুর্গার মূর্তি হবে 2 হাত। কিন্তু 2 হাত তো দশভুজা মা দুর্গা, 2 হাত তো হতে পারে না। সেজন্য 2 হাত সামনে রেখে পেছনে 10 হাত থাকবে। এখন হচ্ছে তাই, এটা এখন আমরা এখনো দেখি আছে। মায়ের রূপ। হ্যাঁ, সামনে 2 হাত আছে, পেছনে 10 হাত। তো তখন বানানো হলো, পূজা হলো। তো রানী সুদক্ষিণা খুবই খুশি হলেন। এইভাবে দুর্গাপূজা রাজবাড়িতে চলে আসছে। এবং এই দুর্গাপূজা এরপর আস্তে আস্তে করে যত কর্তার, রাজপুত্র এবং রাজ পরিবারের কর্তা এবং ঠাকুর পরিবার, বিভিন্ন জায়গাতে দুর্গাপূজার প্রচলন হলো। ঠাকুর বাড়িতে যেমন মহেন্দ্র কর্তার বাড়িতে, সমু কর্তার বাড়িতে, তারপরে খাজাঞ্চি বাড়ি আছে, খাজাঞ্চি বাড়িতে হতো, সুরেন্দ্র কবিরাজের বাড়িতে। তখন তো ব্রাহ্মণ পণ্ডিতারা এখানে আসতেন, অনেক কিছু রাজা ওনাদেরকে নানা রকম উপহার দিতেন। যারা পণ্ডিত, যারা খুব উচ্চমানের, তাদেরকে অনেক ওনার রাজারা খুব সমীহ করতেন এবং গুণীজনের কদর করতেন। তো এইভাবে বিভিন্ন জায়গায় দুর্গাপূজা প্রচলন হয়েছে। এবং ডাক্তার অসিত দেববর্মনের বাড়িতে, কর্নেল বাড়িতে আস্তে আস্তে করে পুজো হয়েছে। যেটা আমরা কর্নেল চৌমুনি জানি আর কি। কর্নেল চৌমুনি, কর্নেল বাড়ি, আমিও এই বাড়ি, আমারও বাড়ি, আমার মায়ের বাপের বাড়ি। তো এইভাবেই পুজো হয়েছে। সেই পুজোর দিনগুলিতে আমরা কি বলবো, তখন তো আমরা হয়তো কর্নেল মহিম ঠাকুরকে, উনি আমার মায়েরও দাদু, কাজে আমার তো দেখার কথা না, কিন্তু শুনেছি খুব ঘটা করে পুজো হতো তখনকার সময়। যাত্রা দল আসতো, তারপরে সামনে কুমিল্লা, চট্টগ্রাম ছিল, তখন তো দেশ ভাগ হয়নি। ওইখান থেকে যত বাজার, পুজোর বাজার কেনাকাটা, ওইখান থেকে সব চলতো। তারপর বাড়িতে বিভিন্ন নাটক, যাত্রাপালা হতো। তারপরে রাজবাড়িতে সিনেমা দেখানো হতো। এই তোমার তখন তো এই বাঘহীন, মানে
বাকহীন সিনেমা হতো, মানে কোনো কথা টথা হতো না, আচ্ছা। এমনি আবহাওয়া করে একটা আচ্ছা। তখন ছিল। এরপর তো আস্তে আস্তে হলো। হ্যাঁ। তো এইভাবেই পুজোগুলি হতো। তারপরে আমাদের মায়ের সময় আমরা শুনেছি যে পুজোর যে রান্না বান্না করা, ঠাকুর যিনি পুরোহিত পুজো দেবেন, আবার রান্না ঠাকুরও আছে। তারপরে আমাদের বাড়ির মায়ের জেঠিমা কাকিমারা যৌথ পরিবার ছিল সবাই, যেহেতু মহিম কর্নেল ঠাকুরেরা ছিলেন 5 ভাই, সেই 5 ভাইয়ের পরিবার, তাদের ছেলে মেয়েরা যাদের বাইরে বিবাহ সূত্রে বাইরে গেছে, ওনারাও পুজোর সময় আসতেন। তারপর এখানে যারা থাকতেন সবাই মিলে মোটামুটি বাড়িতে মানে ভীষণ ভরে উঠতো আর কি তো পুজোর এখানে সময়টাতে। আমরা জানি যে এই কর্নেল চৌমুনি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরও এসেছিলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এমনকি- 1900 সালে হ্যাঁ, এসেছিলেন। হ্যাঁ। এসেছিলেন ওই মহারাজা রাধাকিশোর মানিক্যের আমলে। হুম। যেহেতু সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি চলে আসে না, অনেক কিছু মনে এসে যায়। একদম ঠিক, হ্যাঁ। তো বিচন্ন মাণিক্য উনি তো ওনার কবি স্বীকৃতি দিয়েছিলেন, এবং ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর তখন বয়স অল্প, 18 বছর বয়স। ওনার ভগ্নহৃদয় কাব্য গ্রন্থটি মহারাজা বীরচন্দ্র মানিকের হাতে এসে পৌঁছয়। রাজবাড়িতে অনেক বই আসতো, অনেক পত্র পত্রিকা আসতো। হুম। তখন সেটি পড়ে ওনার যে এই অত্যন্ত প্রাণীর যে মহিষী, রাজমহিষী ভানুমতী দেবী, মৃত্যুতে উনি ভেঙে পড়েছিলেন, এবং ভগ্নহৃদয় কাব্যটি পড়ে মহারাজ মানে একদম উৎফুল্ল হয়েছিলেন, মনে খুব খুশি হয়েছিলেন যে আজ রাজমহিষীর মৃত্যুতে আমি কি ভেঙে পড়েছিলাম, সেটা আমাকে অনেক সাহস দিয়েছে, সাহস জুগিয়েছে হুম। বইটি পড়ে তখন। বইটি পড়ে। তো ওনার সাথে দেখা করতে চাইলেন, তো এখান থেকে দূত পাঠানো হলো। তারপর কলকাতায় গিয়ে দেখা হলো। তারপরে কবিকে, তখন তো বীরচন্দ্র মানিকের অনেক বয়স, কবি তখন ছোট। কবি তখন এই বীরচন্দ্র মানিকের ছেলে রাধাকিশোর মানিকের বয়সী। তখন মহারাজা বীরচন্দ্র মানিকে মারা যাওয়ার পর রাধাকিশোর মানিক্য যখন সিংহাসনে বসলেন, তখন কবিকে আমন্ত্রণ জানালেন। সে 1900 সালে কবি এলেন। আসার পর ভূমিকম্পে অতিথিশালাটি মানে ভেঙে পড়েছিল, ওখানে থাকার খুব একটা সুবিধাজনক ছিল না, বিশেষ করে কবির জন্য। তার জন্য উনি ওনার বন্ধু মানে মহিম কর্নেল ঠাকুরও রাধাকিশোরের বয়সী, মহিম কর্নেল ঠাকুর রাজার এডিকং ছিলেন, এবং ওনার বাড়িতে মানে কর্নেল বাড়িতে থাকার জন্য উনি নির্দেশ হয়েছিল। খুব সুন্দর করে সাজানো হয়েছিল। সেই অনেক এটা সাজানো দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়ে গিয়েছিলেন। উনি বসেননি, ফুলের সেই শোভা মহিম কর্নেলের বসেননি, হ্যাঁ সাইডে একটি চেয়ারে বসেছিলেন, রাত কাটিয়ে দিয়েছিলেন। এবং আবার রবীন্দ্রনাথ ঠাকুর এখানে গান রচনা মানে মহিম কর্নেল ঠাকুর যখন রাত্র হয়ে গেছে, আসতে পারেননি, এদিকে কবিগুরু আছেন, তখন অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছেন, উঠতে বেলা হয়ে গেল। আর কবিগুরু তো তখন ভোরবেলা উঠতেন, কবি ভোরবেলা উঠে আরামকে দাঁড়ায় বসতেন। এদিকে মহিম কর্নেলের পত্নী, উনিও একটু দেরিতে উঠেছেন, উঠে দেখেন, দরজাটা খুলে দেখেন কবিগুরু বসে আছেন। তো মাথা নিচু ঘুরে গেলেন, তখনকার সময় মাথা নিচু মানে ঘুমটা দিয়ে নিচু হয়ে গেলেন। তখন কবিগুরু গিয়ে উঠেছিলেন, কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরিল আছে। গানটি মানে এটা ওনার আগেই রচিত, ওনার রচনা গানই, কিন্তু ওই মুহূর্তটার জন্য উনি মানে খুব রসিক কবি। রবীন্দ্রনাথ ঠাকুর তো তুলনাহীন, ব্রহ্মজ্ঞ পুরুষ, রসিক, সমস্ত কিছু, দার্শনিক, বৈজ্ঞানিক, শিক্ষক, সবকিছুই, চিত্রশিল্পী। ঠিক। তো এই হচ্ছে। তো অনেক ধন্যবাদ ম্যাডামকে। তো ম্যাডামের কাছ থেকে আমরা জানতে পারলাম সেই ত্রিপুরার পূজার ঘটনা, কিভাবে তখন পূজা হতো বা কিভাবে শুরু হয়েছিল, কোথায় কোথায় সেই পূজা শুরু হয়েছিল, সেই সব ঘটনা আমরা জানতে পারলাম। তো তবে আমি এর মধ্যে একটা বলি, আমাদের ছোটবেলাটা, আমাদের ছোটবেলায় তো পূজা সত্যি সবাই খুব আনন্দ করে। তখন আমরা কিন্তু মানে বিশেষ করে আমার যে পরিবার, আমার মা বাবার যে বাবাকে তো আমরা ছোটবেলা থাকতে হারিয়েছি, উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, খুব অল্প বয়সে মারা, তখন আমার জন্ম হয়নি। কিন্তু
এই যে পূজাটা মানে মোটামুটি একটা, এই যে মামার বাড়িতে ছিলাম সবার সহযোগিতায়, একটা অভাব বা ইয়ে থাকলো, আমরা একটা আনন্দেই কাটিয়েছি। হয়তো আমরা খুব ভালো জামা খুব দামি পড়তে পারিনি, তবে এর মধ্যে যেন আমাদের একটা সবাই মিলে যেন একটা আনন্দ। আনন্দটা ছিল। হ্যাঁ, খুব একটা বেশি পুজো হতো না কিন্তু আমাদের সময়। তখন কারেন্ট, বিদ্যুৎ তখন খুব একটা কিন্তু আসেনি। আমরা যে ঘরে পড়াশোনা করেছি, আমরা ছোট ল্যাম্প জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে, আর কোনো কোনো সময় কুপি, এটা দিয়েও আমরা আসা যাওয়া করেছি ঘরের ভেতর। মানে আমরা সেই বিদ্যুৎটা মানে পরেই পেয়েছি। তো পুজোটাও সেরকম ছিল, অন্ধকার। সেই আমাদের আগরতলা শহর, তখন খুব একটা বাতির একটা ইয়ে নেই। দূরে হয়তো একটা লাইট দিয়ে সাজানো হয়েছে, একটু দূরে গিয়ে আবার গেছি, অনেক দূরে হাঁটতে হাঁটতে গেছি একটা পুজো, সেখানে গিয়ে দেখে ঢাকি আওয়াজ, মাইকের কোনো ব্যবস্থা তখন নেই। হ্যাঁ, ঢাকি ছিল। ঢাকির মধ্যে দিয়ে যে ওরা যে তখনকার সময় যে আমাদের বয়সী ছেলে মেয়েরা যে নাচতো, সত্যি এটার মধ্যে যেমন একটা আন্তরিকতা ছিল। ওই কে কত ধূপ মানে ধূপটিটাকে নিয়ে কিভাবে মুখের মধ্যে ইয়ে করে, কে কত কায়দা করে এক হাত থেকে আরেক হাতে নিয়ে কিভাবে নাচবে, সেগুলোর একটা প্রতিযোগিতা ছিল সেই সময়। তো আমরা তারপর আবার একটা প্রশ্ন কি, আবার জুতো পড়তে গিয়ে হয়তো পছন্দ হয়েছে, এটা তো একটু একদম টাইট বা একটু বড় পড়তে হবে, সেটা দেখিনি, পছন্দ হয়েছে পরে নিয়েছি, কিন্তু হাঁটতে গিয়ে দেখি কষ্ট, পেছনে পায়ে ফোসকা টোসকা পরে সেই কি অবস্থা, ছোটবেলার কথা ভাবছি আর কি। আর হ্যাঁ, তাহলে শিউলি ফুল নিয়ে প্রতিযোগিতা, কে কত তুলতে পারবে, কিভাবে ধরতো, কিভাবে সবার বাড়ির অঙ্গন গুলো ছিল। এখন তো সব ফ্ল্যাট হয়ে গেছে, উঠোন নেই, ছেলে মেয়েরা মাঠ নেই, খেলতে পারে না, কিন্তু আমাদের বাড়ি বাড়ি সকলের তো মাঠ ছিল, পুকুর ছিল। হ্যাঁ, সেই সব দিনগুলো সত্যি মনে পড়ে। তো সেগুলো নিয়ে আমরা সাজিয়ে ফুলগুলো তুলে নিয়ে পুজোর ইয়েতে দিতাম, কে কত তুলতে পারে, এরকম ছিল মানে। আর বাড়ি বাড়ি সবার বাড়িতে ফুলের গাছ, জুঁই ফুলের গাছ, টেকুমা ফুলের গাছ, আর পূজা আসলে সেই শিউলি ফুলের গন্ধ কি সুন্দর একদম। হ্যাঁ, শরতের আবহ যেন বুঝতে পারতে মায় আসছেন, বাইসে গেছে। আর এখন দেখো কত পরিবর্তন, তোমরাও পেয়েছো, আমরাও দেখতে দেখতে আমার বয়স হয়ে যাচ্ছে। আমরাও ছোটবেলায় কিছুটা পেয়েছি, পরিবেশটা বললেন এটা পেয়েছিলাম আমরাও। তো আমরা জানতে পারলাম ম্যাডামের কাছ থেকে ম্যাডামের ছোটবেলার পূজা কিভাবে কেটেছিল। তো এরপরে আমরা আবারও আসবো ম্যাডামের কাছে। এখন যে আমরা দেখি ত্রিপুরা আগরতলা রাজবাড়ির পূজা, সেটাই তো যেটা বললেন দুর্গাবাড়িতে হচ্ছে। তো এই যে তারপরে এই যে মহিম ঠাকুরের যে কর্নেল মহিম ঠাকুরের কথা আপনার মুখে একটু আগে শুনলাম, তো এটা একটু জেনে নেবো একটু ডিটেলস আপনার কাছে। মহিম ঠাকুর কি? মহিম ঠাকুর উনি তখনকার সময় উনার সমসাময়িক যারা ছিলেন, তখন কিন্তু একটা স্বর্ণযুগ ছিল সমস্ত, কিন্তু সেই কিন্তু তখন কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন, তখন কিন্তু রামকৃষ্ণ পরমহংস দেবও আমরা তখনকার সময় যদি খুঁজে পাই, সমসাময়িক যেহেতু দীনেশচন্দ্র সেন ছিলেন, বিদ্যাসাগর ছিলেন, তখন কিন্তু একটা স্বর্ণযুগ, সাহিত্যের একটা স্বর্ণযুগ। আর যেহেতু ত্রিপুরা রাজা মহারাজারা সাহিত্য নিয়ে চর্চা করতেন, বিভিন্ন বইও ওনার লিখেছেন, বিচ্ছন্ন মানিকেরও লেখা বই আছে, এবং হোলির উপরে ওনাদের অনেক চর্চা ছিল, এবং রাধাকিশোর মানিকেরও অনেক লেখা বই আছে, এবং ককবরক সাহিত্য নিয়েও ওনারা চর্চা করেছেন। তো সাহিত্যের যুগে তখন বলা চলে, তখন মহিম ঠাকুরও এরকম একটা বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। উনি ছোটবেলায় ওনার মা বাবা সাবিত্রী দেবী, ওনারা রাজন্য আমলে ছিলেন এবং ভীষণ বিশ্বাস যোগ্যতা অর্জন করেছিলেন রাজবাড়ির জন্য, যার জন্য ওনার মাকে উনি বলেছেন যে মহারাজা আমাকে যে জিনিসটা রাখতে দিয়েছে আমি আপনার কাছে দিব কেন, যে কেউ এসেছিলেন হয়তো আপনার কাছে, উনি আমার কাছে গচ্ছিত রেখেছেন, সেটা আমি বুঝে ওনার কাছেই দিয়ে আসবো। যখন উনি ওটা মানে অন্য কারোর কাছে না দিয়ে উনি যখন রাজার কাছে নিজে গিয়ে পৌঁছে দিয়েছেন, তখন রাজা বলেছেন তোমাকে কি দেব, কি বলেছেন যে আমার সন্তান সন্ততিরা যেমন যুগ যুগ ধরে আমরা কোনো অভাব না পাই, বা কোনো আমরা যাতে ভালোভাবে চলতে পারি, এইভাবে আপনি আমাদের ব্যবস্থা করে দেবেন। মহিম ঠাকুর এমনই একটা ব্যক্তিত্ব ছিল সেই যুগে,
রাজার প্রতিনিধি হিসাবে উনি অনেক জায়গাতে গেছেন, মাহেশ্বরীর রাজবাড়িতে গেছেন, মণিপুর গেছেন, এবং বিভিন্ন জায়গাতে ওনাকে প্রতিনিধি করে পাঠানো হতো। হুম। আর এত পড়াশোনা এত ভালো ছিলেন, উনি হেয়ার কলেজে পড়াশোনা করেছেন, হুম। রাজাই পাঠিয়েছেন। এবং হেয়ার কলেজে উনি বলেছেন যে আমি অঙ্কে খুব একটা ভালো নই, অঙ্কে আমি কাঁচা, কিন্তু ইংরেজি সাহিত্য বলুন, অন্যান্য ইতিহাস বলুন, সমস্ত ক্লাস উনি করেছেন। তখনকার সময় তো উম, ইংরেজরা ক্লাস নিতেন। তারপরে হরপ্রসাদ শাস্ত্রী এবং বিভিন্ন অধ্যাপকরা ক্লাস নিতেন, হুম। হেয়ার কলেজে পড়েছেন। তো সেই এত একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে উনি শিক্ষা লাভ করেছেন। ওনার শিক্ষা জিনিসটাই একটু অন্যরকম ছিল। উনি একটু দার্শনিক টাইপেরও ছিলেন, আধ্যাত্মিকতার জগতেও ছিলেন উনি। সব মিলিয়ে মহিম ঠাকুর সত্যি মহিম ঠাকুর। সেই জন্যই রাজ পরিবার, রাজার যারা ছিলেন সবাই ওনাকে খুব ভালোবাসতেন এবং খুব বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন উনি। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডামকে। তো ম্যাডামের কাছ থেকে আমরা জানতে পারলাম যে কর্নেল চৌমিনী এবং মহিন ঠাকুর যিনি ছিলেন ওনার সম্বন্ধে জানতে পারলাম। তো এবার ম্যাডামের কাছে জানতে চাইবো যে আপনি এই মহিম ঠাকুর এই পরিবারে থাকার পরও আপনি কিভাবে সমাজ সেবা, লেখালেখি কবে থেকে শুরু করলেন বা কিভাবে জড়িত হলেন একটু জেনে নেবো আপনার কাছে। সমাজ সেবা বা লেখার কাজটা, সেটা আমার একটা পরিবারের থেকেও এসেছে। আমার বাবা খুবই ভালো লিখতেন এবং উনি চিনিহা নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। চিনিহা মানে আমাদের দেশ, ককবরক নামই পত্রিকাটা হয়েছে, কিন্তু পত্রিকাটা বাংলাতেই প্রকাশ হতো। এবং তখনকার সময় উনি যখন স্বাধীনতা আন্দোলন করে জেলে গেছেন, অনেক কারাবরণ করেছেন 5 বছর অন্তর। স্বাধীনতা আন্দোলন ঢেউ যেহেতু ত্রিপুরাতেও এসেছিল এবং এখানে অনেক যারা ছিলেন, অনেক দেবপ্রসাদ সেনগুপ্ত, জিতেন পাল, ফটিক চক্রবর্তী, মানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কুমিল্লা থেকে এখানে এসে গোপনে আশ্রয় নিয়েছিলেন। এবং শুধু পুরুষ স্বাধীনতা সংগ্রামী নয়, মহিলারাও ছিলেন এবং মহিলারাও বিভিন্ন কাজে বিভিন্নভাবে তাদের সাহায্য করেছিলেন স্বাধীনতা আন্দোলনের সময়। এবং এর পরবর্তী সময় যখন হলো গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র এসে গেল, দেশ স্বাধীন হলো, ত্রিপুরা মার্চার হলো ভারতের অঙ্গ হিসেবে, তখন দেখলাম যে তখন উনিও মারা গেলেন। প্রভাত রায় আমার বাবার নাম, উনিও একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন 1956 সালে। তখন আমার জন্ম হয়নি। তখন আমি একটু বড় হয়ে দেখলাম ওনার অনেক লেখা মা খুব যত্ন করে রেখেছিলেন। ওনার লেখা অনেক কবিতা, এত সুন্দর সুন্দর কবিতা, উনি জেলে বসে এগুলো লিখেছিলেন এবং জেলে বসে উনি ডিস্টিংশনে বিএ পাশ করেছিলেন। আচ্ছা। তো ওনার লেখা দেখে এতটা মানে নিজেকে ভাবলাম যে না, এত লিখে গেছেন উনি, তো আমারও তো একটু করতে হবে। হ্যাঁ, করতে হবে। তো আগেও ছোটবেলায়, একদম ছোটবেলায় লিখেছি, স্কুলে থাকতে লিখেছি, কিন্তু বড় হয়ে সেটা চলে গিয়েছিল। কিন্তু আবার যখন পেলাম তখন ভাবলাম যে না, আমরাও কিছু করি। তো সেই থেকে কবিতাগুলো পড়ে এবং বিভিন্ন বড় বড় কবিদের কবিতা টবিতা পড়ে নিজেও একটু কবিতা লিখলাম। এবং তুমি তো বোধহয় জানো আমাদের মহিলা কাব্যবান মঞ্চ আছে, সুমিতা ধর বসু ঠাকুর মানে আমাকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে। এবং ও আমার যেহেতু আমার সঙ্গে বেশি ছিল এবং আমাকেই বলেছে দিদি তুমি একটু দায়িত্ব নাও। তো সেই জন্য মহিলা কাব্য মঞ্চ এখন সুমিতা তো নেই, আমরাই ধরে রেখেছি। সঙ্গীতা গুপ্ত আছে, আমি আছি, হ্যাঁ হেলেন দেব আছেন। তো সেই যে আমাদের যে লেখার প্রবণতা, এগুলোর মাধ্যমে একটা আমরা যখন প্রতি মাসে একসাথে বসি সবাই মিলে, তখন একটা লেখার যে কিরকম ভাবে ওনারটাও শুনি, যে লিখেছেন যারটা শুনছি ওনারটাও শুনি, এরপর আমারটাও ওনারা শুনবেন। এই যে একটা আনন্দ, একটা মনের একটা ভাব, একটা উৎসাহ, সেটা সত্যি পাওয়া যায়। সেই থেকে লেখার একটা সূচনা। একটা দুটো বই বের করেছি, বাবাকে নিয়ে লিখেছি, বাবার সমস্ত কিছু, ওনার যে লেখা সাহিত্যপত্র, ওনার পত্রিকা, সমস্ত কিছু নিয়ে ওনার একটা
বই লিখেছেন। বই বই করেছি এবং সবাই ওনার সমসাময়িক যারা ছিলেন সবাই খুব খুশি হয়েছিলেন ঠিক। যে এবং এটা উনি যেন দরকারও ছিল। জাগ্রত, উনি যেন আবার ফিরে এসেছেন, একদম। এরকম এবং একটা আর কি। দরকারও ছিল এটা আমাদের সকলের জন্য। সকলের যে জন্য এরকম আর একজন একটা দেশপ্রেমিক। ঐতিহাসিকমূলক তথ্য। অবশ্যই। তখন গণতান্ত্রিক মানে রাজন্য যুগ শেষ করে যে গণতান্ত্রিকতা এসে গেছে হুম। ওই সময়কার সময় আর কি। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং ম্যাডামের কাছ থেকে জেনে নেব আজকে শেষ প্রশ্নটি। ভবিষ্যতে আপনার সমাজসেবা ও লেখালেখি নিয়ে এই দুই ক্ষেত্রে যে স্বপ্ন এবং পরিকল্পনা রয়েছে সেটি একটু জেনে নেব আপনার কাছে। সমাজ সেবা, লেখালেখি, তারপরে শুধু তো নয়, সংসারও তো আছে। অবশ্যই। ঘুম থেকে উঠে তখন প্রথমেই তো আমাদের, বিশেষ করে আমার কাছে আমার ঠাকুরের আশ্রম আছে, হুম। ওইখানে যাওয়া, তারপরে ঠাকুরের উপাসনা করা, তারপর কিছুক্ষণ মেডিটেশন করা হয়, এরপর ঘরে এসে আবার তখন কাজ করতে করতে মনে হয় যেন কলম যেন আমাকে টানছে। আমি যখন তোমার কড়াই নিয়ে খুন্তি নাড়ি তখন মনে হয় যে আরে আমার ওইখানে টেবিলে তো একটা আজকেই তো কাজ জমা বাকি দিতে হবে, আছে। আজকেই তো আমার পড়ে শোনাতে হবে, হুম। আমি কি করি? তো এই দুটানা সত্যি এই টানাপোড়েনের মধ্যে আমাদের কাটাতে হয়। হুম। এটা কিভাবে যে সময় চলে যায় তখন সত্যি বুঝতে পারি না। ঠিক। ওইগুলো আধা আধা করতে করতে হয়তো একটু চলে এলাম, একটু নোটটা করে আবার হয়তো আবার গেলাম ওইখানে। তো এইসবই তো আছে না, মানে এরপর হয়তো আবার একটা চক আউট করা থাকে যে আজকে অমুকখানে আমাদের এই প্রোগ্রাম আছে। আমি ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির সাথে যুক্ত এবং অন্যান্য তুমি জানো কাব্যমঞ্চ এবং আরো অনেক প্রতিষ্ঠান আছে, ওইখানে যুক্ত না হলে ওখানে দিদি আপনি না এলে ভাল লাগবে না, আপনি আসবেন, একটু দেখা দিয়ে যাবেন। মাঝে মাঝে আকাশবাণীতে যেহেতু আমি চাকরি করেছি ওইখানেও আমাকে মাঝে মাঝে ডাক পরে, আমি যাই, ওইসবই চলছে আর কি। আবার ঠাকুরের আশ্রমে উৎসব আছে, ওইগুলো মানে সবগুলো মিলে না অনেক সময় হ্যাপাজার্ট হয়ে যায়, যার তারপর মধ্যেও আমরা এটাকে গুছিয়ে গুছিয়ে এক এক করে গুছিয়ে গুছিয়ে চলার চেষ্টা করি, এইভাবে যাতে চলতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ ম্যাডামের সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডামের মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য এবং আমাদের আমন্ত্রণে ডাকে সাড়া দেবার জন্য। তো আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল এবং পজিটিভ বার্তার ফেসবুক পেজে। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার।